আজকে রয়টার্স যখন শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে সরাসরি কথাবার্তা বলে সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং রয়টার্স দাবি করেছে গত রাতে এবং আজকে সকালে 2 দফা শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টার বেশি তারা কথা বলেছে, তাদের প্রতিনিধি কথা বলেছে এবং কথা বলার পরে শেখ হাসিনা বিষয়ে তারা নতুন খবর যেটা দিচ্ছে, শেখ হাসিনা শুধু একা নন, তিনি তার নেতাদের নিয়ে ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং সেটা ডিসেম্বরেই সম্ভবত। এমনও হতে পারে টার্গেটটা তিনি 16 ডিসেম্বর করতেও পারেন। এই ব্যাপারটা রয়টার্স যখন নিশ্চিত করছে তখন আমরা অন্য একটা খবরের আলোচনা গত কয়েকদিন থেকেই শুনছি। সাংবাদিক স্বদেশ রায় সম্প্রতি সারাক্ষণ.com নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার ফেরার সময়টা নিয়ে কথা বলেছিলেন। রয়টার্সের সঙ্গে পুরোটা না মিললেও কিছুটা মেলে। সেখানে স্বদেশ রায় দাবি করেছিলেন যে জুলাই আগস্ট না, ডিসেম্বরও না, মাঝখানের একটি সময়ের কথা তিনি বলছেন, যে সময়টাকে বেছে নিয়েছেন শেখ হাসিনা দেশে ফেরার জন্য। এবং তিনি তার লেখায় দাবি করছেন যে ব্যাপারটা আগস্টেই ঘটত, কিন্তু আগস্ট মাসকে শেখ হাসিনা মানে কি বলবো, যে শেখ হাসিনার একটা কুসংস্কার রয়েছে আগস্ট মাস সম্পর্কে। তিনি এই মাসটাকে কুফা মাস মনে করেন, মানে একটা কুফা লাগতে পারে আগস্ট মাসে, কারণ শেখ হাসিনা এবং তার পরিবারের জীবনে আগস্ট ভয়াবহ কিছু স্মৃতিময় ঘটনা সাক্ষ্য হয়ে আছে ইতিহাসে। সেই কারণে আগস্টটাকে তিনি অ্যাভয়েড করবেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। তাহলে স্বদেশ রায়ের মতে কোন সময়টা একেবারে স্পেসিফিক করছেন শেখ হাসিনা? যখন রয়টার্স বলছে ডিসেম্বর, তখন স্বদেশ রায় কোন মাস বলছেন? চলুন তার এই বক্তব্য নিয়ে একটু বোঝার চেষ্টা করি। কারণ এত কথা বলার মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সরকারের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টাটা কত দ্রুত করা যায়। যখন সরকার এই কাজটা অনেক বেশি সময় লাগবে এটা বলছেন সরকারের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন শেখ হাসিনা তার যে ঘোষিত দেশে ফেরা, সেই ফেরার সময়টা ঘনিয়ে আসছে। স্বদেশ রায়ের ভাষ্য মতে কোন মাসে শেখ হাসিনা আসছেন, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাংবাদিক স্বদেশ রায়ের কথা। সারাক্ষণ.com নামের একটি প্ল্যাটফর্মে তিনি শেখ হাসিনার ফেরা বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি বলছেন, সারাক্ষণের এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন, আগস্টের পরে যে কোনো সময়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনীতি, এই বিষয়ে তিনি লিখেছেন সাংবাদিক স্বদেশ রায়, তার ব্যক্তিগত লেখা। এবং তিনি নানা জায়গায় খোঁজখবর নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে, বিভিন্ন সোর্সে কথা বলে এটা এই টাইম ফ্রেমটা বলেছেন বলে তিনি দাবি করছেন। তার দাবি কতটা বাস্তবসম্মত চলুন একটু জানি। ভারতের প্রভাবশালী মিডিয়া এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন তিনি এবছরই দেশে ফিরবেন। তার এই দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এই খবর প্রকাশিত হওয়ার পরে যতদূর সম্ভব খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে তাতে জুলাই ও আগস্ট মাসে তিনি ফিরছেন না। বাস্তবে আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এক ধরনের সুপারস্টিশন বা অন্ধবিশ্বাস কাজ করে। এটা আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রেও আছে। যেমন আওয়ামী লীগ ও তাদের নেতা শেখ হাসিনা আগস্ট মাসটাকে কালো মাস বা অপয়া মাস মনে করেন, কারণ 1947 সালের 14 আগস্ট পাকিস্তানের জন্মদিন, 1975 সালের 15 আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে মারার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছিল এবং আমরা দেখেছি যে সেই হামলায় 24 জন, আইভি রহমান সহ 24 জন মারা গিয়েছিল এবং 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর মাঝেও আগস্টে আরও বেশ কিছু বোমা হামলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, তার মধ্যে 17 আগস্টও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক তেমনি নির্বাচনের ক্ষেত্রেও আওয়ামী লীগ মনে করে জোর সাল ছাড়া নির্বাচনে জয়ী হতে পারে না তারা। 1954 সাল থেকে তাদের যাবতীয় নির্বাচনের বিজয় হচ্ছে জোর সালে।
নির্বাচন নিয়ে ঠিক এরকম মানে নয়, তবে একটা সুপারস্টিশন, খুব একটা পরলৌকিক জগতে বিশ্বাসী না, বরং বেশি আধুনিক নেতা হয়েও মিসেস ইন্দিরা গান্ধীও কিন্তু এটা বিশ্বাস করতেন। ইতিহাসে খুব একটা প্রমাণিত না হলেও অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মেহমুদেরও, রোমান বীর জুলিয়াস সিজারেরও এই ধরনের সুপারস্টিশন ছিল, অর্থাৎ এক ধরনের কুসংস্কারে বিশ্বাস করা যে বেজোড় সাল মানে জোর সাল ছাড়া আমার নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, আগস্ট নিয়ে একটা ভাবনা, বেজোড় সালে নির্বাচন করলে আমি হারবো, এই ব্যাপারগুলো মানে ছিল। আমরা নির্বাচনের ক্ষেত্রে, শেখ হাসিনার বিজয়ের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে 96 সালে জোট সংখ্যা, 96 সালে তিনি জিতেছেন। এরপরে 2001-এর নির্বাচনেই কিন্তু তিনি হেরেছেন। 2001-এর নির্বাচনে হেরেছেন। এরপরে 2009-এ নির্বাচন হওয়ার কথা থাকলেও 2008-এর একেবারে ডিসেম্বরের শেষে কিন্তু নির্বাচন হয়েছে। হয়তো সেখানে শেখ হাসিনার ইনভলভমেন্ট ছিল। 2008-এ নির্বাচন হয়েছে। এরপরে 14, 18 এবং 24 এই যে নির্বাচনগুলো হলো, এই নির্বাচনগুলো আমরা দেখেছি 18/5-এ 23-এ নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই নির্বাচন কিন্তু তিনি জানুয়ারির 7 তারিখে নিয়েছেন 24 সালে, অর্থাৎ বেজোড় সংখ্যাতে তিনি নির্বাচন করতে চাননি, জোড় সংখ্যাতে নির্বাচন করতে চেয়েছেন। স্বদেশরাই দাবি করছেন, যতদূর খোঁজখবর নিয়ে জানা গেছে, সেপ্টেম্বর শুরুর পরে যে কোনো সময় শেখ হাসিনা ফিরে আসবেন, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই তার ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি দাবি করছেন যে তবে কোনো মতেই সেটা ডিসেম্বর অবধি যাবে না, মানে ডিসেম্বর টাচ করবে না, এটা স্বদেশ রায় বলছেন। এটা স্বদেশ রায় যখন বলছেন, তখন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন, এবং সেটা সম্ভবত স্পেসিফিক ডিসেম্বরই বুঝিয়েছেন, ডিসেম্বর মাসেই বুঝিয়েছেন যে ডিসেম্বর মাসে তিনি ফিরবেন। কিন্তু স্বদেশ রায় বলছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের আগে, এবং সেটা সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি বলছেন যে এই মানে তবে কোনো মতেই ডিসেম্বর অবধি অপেক্ষা করবেন না। এটা স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের রাজনীতি যারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন তারা সকলেই জানেন, ডিসেম্বর থেকে মার্চ অবধি মাসগুলো বাস্তবে আওয়ামী লীগেরই দখলে থাকে, কারণ ওই সময়টা মুক্তিযুদ্ধের এবং বিজয়ের মাস। তাই দেখা যায় এই সময় একটা ভিন্ন আবহাওয়া বাংলাদেশে তৈরি হয়, আর এই ডিসেম্বরের টেম্পোটা তৈরি হওয়া শুরু করে সেপ্টেম্বর অক্টোবর থেকে। সাদা চোখে দেখলে বলা যায় এসব কারণে হয়তো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সময়টা আগস্টের পরে নিয়ে যাচ্ছেন, সেটা সেপ্টেম্বরে নিয়ে যাচ্ছেন। তবে শেখ হাসিনার মতো রাজনীতিবিদ, যিনি 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা স্তম্ভ হয়েছেন, 21 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনিই পৃথিবীতে একমাত্র রাষ্ট্রনায়ক যে তার দেশে তার বিরুদ্ধে একটি মানে মেটিকুলাস ডিজাইন চূড়ান্ত রূপ নিচ্ছে। সে সময়ে নিজের দেশের সিকিউরিটি এবং সামরিক বিমান ব্যবহার করে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। এটা পৃথিবীতে আর কোথাও ঘটেনি, এই দাবি স্বদেশ রায় করছেন। তাই তার দেশে ফেরাকে খুব সাদামাটাভাবে ভাবার সুযোগ নেই। যেমন মানে আইনজীবী মহসিন রশিদ একটি টক শোতে বলেছেন, তিনি তো আপনারা আমার মতো প্লেনের টিকিট কেটে এসে বিমানবন্দরে নামবেন না, তিনি যেমন একটি সামরিক বিমানে গেছেন তেমনি একটি ব্যবস্থার মধ্য দিয়ে আসবেন। অর্থাৎ মহসিন রশিদ কিছুদিন আগে টক শোতে এরকম একটা দাবি করেছিলেন যে শেখ হাসিনা যেমন একেবারে সামরিক বিমানে একা একা গিয়েছেন, তেমনি তার জন্য হয় বিমান পাঠাতে হবে, সেই বিমানে আসবেন, অথবা ভারত থেকেই তিনি স্পেশাল বিমানে আসবেন, কোনো যাত্রীবাহী বিমানের টিকিট কেটে তিনি একটা সিটে বসে আসবেন না, এরকম বক্তব্য স্বদেশ রায় দিয়েছেন। স্বদেশ রায়ের এই লেখাটি পড়ে মনে হয়েছে যে তিনি পরিপূর্ণভাবে আওয়ামী লীগের পক্ষেই এই লেখাটি লিখছেন। আওয়ামী লীগের পক্ষে মানে একচ্ছত্রভাবে কোনো দলের পক্ষে লেখা যখন হয়, তখন সেই লেখাটা অনেকেই একপাক্ষিক ভেবে ফেলেন। আমার কাছেও মনে হয়েছে যে এই লেখাটা একবারে একপাক্ষিক। হ্যাঁ, শেখ হাসিনার ফেরা নিয়ে সেপ্টেম্বর কিংবা ডিসেম্বর এই মতামত তিনি দিতে পারেন, তার সোর্স থাকতে পারে, তিনি দাবি করছেন, বহু সোর্সের সঙ্গে তিনি কথা বলেছেন। আবার এই দাবির মানে মধ্যে আবার মহসিন রশিদের ওই
ওই একা ফিরবেন না, স্পেশাল বিমানে ফিরবেন, এই রকম একপাক্ষিক রাজনৈতিক বক্তব্য এটা ঢুকিয়ে আমার মনে হয় যে লেখাটাকে কিংবা লেখার মানে নিরপেক্ষতাকে একটু হলেও ক্ষুণ্ণ করেছেন। যাই হোক, যে কারণে এই আলোচনাটা আনা সেটা হচ্ছে যে রয়টার্স যখন দাবি করছে যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন বলে শেখ হাসিনা বলেছেন তাদেরকে, এটা বলছেন স্বদেশরাই বলছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের আগেই তিনি ফিরবেন, এবং আগস্ট নিয়ে যে ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাখ্যাটা মোটামুটি গ্রহণযোগ্য। আগস্ট নিয়ে শেখ হাসিনার একটা নেগেটিভ ভাবনা থাকতেই পারে, সুতরাং আগস্ট নিয়ে তিনি ভাববেন না। কিন্তু স্বদেশরাই এই কথাটা বলছেন না যে দেশে ফিরলে শেখ হাসিনার পরিণতিটা কী হবে। দেশে তিনি ফিরতে যাচ্ছেন, ঠিক আছে, তিনি সাহস করছেন, এই সাহসটা হয়তো এক ধরনের মানে জুয়া খেলার মতো। মানুষ কখনো কখনো জুয়া খেলে না, বড় বড় জুয়া খেলে, এটা হয়তো একটা বড় জুয়ার মানে টেবিলে মানে দান ধরছেন তিনি। জুয়াটা এরকম হতে পারে যে লেগেও যেতে পারে, আবার ফসকেও যেতে পারে। লেগে যাওয়া মানে হচ্ছে যে তিনি এটাকে সর্বোচ্চ পর্যায়ে জুয়া ভাবতে পারেন এটা, যে আমি যদি নিজে থেকে যাই, আমি যদি নিজে থেকে এরকম হুমকি দিই, তাহলে সরকার দুর্বল হয়ে যাবে এবং বিরোধী দলও দুর্বল হয়ে যাবে, এবং তারা ভাববে যে যাকে আমরা ফিরিয়ে আনতে চাইলাম 2 বছর ধরে, সে নিজেই বলছে আমি ফিরবো এবং তিনি ফিরে আসছেন, তার মানে তার কত পাওয়ার এবং তার জনগণের সমর্থনের উপরে কত বিশ্বাস। তাকে যদি আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিই তাহলে পরিণতি ভয়ঙ্কর হবে। এরকম একটা গেম হয়তো মনে মনে তার প্ল্যানের মধ্যে থাকতে পারে। এই গেম কাজে দিতে পারে, আবার এই গেম বুমেরাংও হতে পারে, যে তিনি ফিরলেন, ফিরে এমন কোনো পরিস্থিতি তৈরি হলো না যে পরিস্থিতি আওয়ামী লীগ অনেক বড় শোডাউন করবে, এটা করবে ওটা করবে, কিছুই হলো না। সরকার অনায়াসেই মনে করলো যে তাকে তার রায় কার্যকর করা এটা কোনো ঝুঁকির ব্যাপার না, সুতরাং রায় কার্যকর করে দিল। তখন কিন্তু মানে জুয়াটা বুমেরাং হয়ে নিজের দিকে ফিরে আসতে পারে। দুটোই হতে পারে, কোনটা হবে সেটা তো আর আমরা জ্যোতিষী না, সেটা বলতে পারবো না, আমরা শুধু প্রেক্ষাপটটা আলোচনা করতে পারি। এখন যেটা হবে মানে সেইটাই হবে যে পক্ষে শক্তি বেশি থাকবে। এখন নিশ্চিত করেই বর্তমানে ক্ষমতায় যেহেতু রয়েছে বাংলাদেশের 2টা বৃহত্তম দলের একটা বিএনপি, তাদের প্রচণ্ড ক্ষমতা রয়েছে, জনসমর্থন রয়েছে, সেটা একটা বড় ফ্যাক্ট। বিরোধী দলে জামাত এবং এনসিপি, আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি বিএনপি, জামাত, এনসিপি সহ 11 দল, যে দলগুলো আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছে, তারা সবাই যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তাদের অবস্থানটা একটা দৃঢ় অবস্থান হবে। কিন্তু তাদের মধ্যে বর্তমানে যে ভাঙনের অবস্থা, সেই ভাঙনের অবস্থা যদি থাকে তাহলে কিন্তু একক আওয়ামী লীগকে প্রতিরোধ করার একক দলীয় ক্ষমতা বাংলাদেশের কোনো দলের আছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষে যে দলগুলো ছিল, জাতীয় পার্টি, 14 দল, যে দলগুলো এখন নীরব ভূমিকা পালন করছে, নীরব দর্শকের মতো, মানে একেবারে গৃহবন্দী মতো অবস্থা হয়েছে, তারা কোনো কার্যক্রম করতে পারছে না, তারা যদি আবার সচল হয়, তারা যদি সাপোর্ট দেয়, হ্যাঁ জাতীয় পার্টি গত নির্বাচনে একটি আসনও পায়নি, এটা সত্য, কিন্তু সেই আসন না পাওয়ার পেছনে অনেক যদি কিন্তু কাজ করেছে। জাতীয় পার্টির একটা বড় সমর্থন রয়েছে, বাম দলগুলোর একটা বড় মানে আওয়াজ দেওয়ার একটা অ্যাবিলিটি রয়েছে। এই ব্যাপারগুলো যদি আবার শেখ হাসিনার পক্ষে চলে যায় তখন আবার মানে শেয়ানে শেয়ানে যুদ্ধের ব্যাপারটা হবে। কিন্তু আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা আমাদের ভাবনা, আমরা যারা সাধারণ মানুষ দুবেলা দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করি, সেই মানুষগুলো চায় যে দেশে এই রাজনৈতিক হানাহানি না ঘটুক, দেশটা শান্তিতে থাকুক। কে শাসন করছে, কে শাসন করছে না, সেটা আসলে জনগণের ভাবনার বিষয় নয়। জনগণের ভাবনার বিষয় হচ্ছে চালের দাম কত, কেরোসিনের দাম কত, পেট্রোলের দাম কত, ডিমের হালি কত, বাজারে গেলে নিম্ন আয়ের মানুষ তারা সবজি কিনতে পারছে কিনা, সামান্য ব্রয়লার মুরগি কিংবা পাঙাশ মাছ তারা কেনার সামর্থ্য রাখছে কিনা, সেই অনুযায়ী তারা ইনকাম করতে পারছে কিনা, এটাই আসলে তাদের মুখ্য ভাবনার বিষয়। এবং সেই ভাবনাকে প্রভাবিত যারা করবে তারাই উইন করবে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।